বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এই অধ্যায়ের আমরা দ্বিতীয় ভিডিওটা নিয়ে চলে এসেছি। প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে বেসিক যে কনসেপ্ট যেগুলো এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাদেরকে জানতেই হবে সেই ভিডিওটা বানিয়েছিলাম। তোমরা দ্বিতীয় ভিডিওটা দেখার আগে অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবে, তা নাহলে কিন্তু এবার যে চ্যাপ্টারের ভিতরে আমরা যে কোশ্চেনগুলো করব সেগুলো তোমরা বুঝতে পারবে না। আজকে আমরা দ্বিতীয়তম ভিডিওতে, তোমাদের ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম, প্রথম ভিডিওতে আমরা বেসিক কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম বৃত্ত কাকে বলে, বৃত্তের কেন্দ্র কোনটা, ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কোনটা, পরিধি কাকে বলে, বৃত্তচাপ কাকে বলে, উপবৃত্ত, অধিবৃত্ত সব আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে ওইটা কিন্তু অবশ্যই দেখে নেবে। আজকে আমরা এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো এবং পরীক্ষাতে এই শর্ট কোশ্চেনের মধ্যে থেকে তুমি অবশ্যই মিনিমাম একটা কোশ্চেন তো পাবেই পাবে। আর তৃতীয় ভিডিওতে আমরা উপপাদ্যগুলো শুরু করে দেবো। ঠিক আছে, দেখো কোষে দেখি 3.1 পেজ নাম্বার 52 এখানে আমরা শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এবং পরীক্ষাতে তোমরা এখান থেকে একটা শর্ট কোশ্চেন, যদি এই চ্যাপ্টার থেকে একটা শর্ট কোশ্চেন দিয়ে থাকে তাহলে তোমরা পাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও এগুলো দেখা যায়। দেখো প্রথমে আমরা 2-এর দাগ থেকে স্টার্ট করব। দেখো ফার্স্ট ভিডিওটা দেখলে তোমরা কিন্তু এই শর্ট কোশ্চেনগুলো নিজেরাই করতে পারবে। বলছে নিচের এই যে শূন্যস্থান বুঝে লিখি, একটি বৃত্তে ড্যাশ বিন্দু থাকে। একটা বৃত্তের ভিতরে তোমরা জানো, এই দেখো একটা বৃত্ত, এই যখন বৃত্তটা যখন আঁকছো তখন একটা বৃত্তের ভেতরে অসংখ্য কিন্তু বিন্দু থাকে। তাহলে আমার প্রথম অ্যান্সারটা কী হয়ে যাবে? অসংখ্য। অসংখ্য প্রথম অ্যান্সারটা 1-এর দাগে। 2-এর দাগে কী বলছে দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা। তোমাদেরকে কিন্তু আমি ফার্স্ট ভিডিওতে এটা বলেছিলাম, তোমরা অবশ্যই যদি দেখে থাকো এগুলো নিজেরাই করতে পারবে। বৃত্তের বৃহত্তম জ্যা কাকে বলা হয়? একটা বৃত্তের সব থেকে বড় জ্যা কিন্তু তার ব্যাসকে বলা হয়, তাই না? একটা বৃত্তের সব থেকে বড় জ্যা তার ব্যাসকে বলা হয়। তৃতীয় নাম্বার দেখো, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি, একটা জ্যা, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের একটা জ্যা, এই যে এগুলো হয় জ্যা, এই জ্যা হচ্ছে তোমার দুটি ড্যাশ বিভক্ত করে। কি বিভক্ত করে? বৃত্তাংশ বিভক্ত করে। ফার্স্ট ভিডিওতে সবগুলোই বলা আছে, বৃত্তাংশ বিভক্ত করে। তারপরে দেখো 4-এর দাগটা বলছে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। বৃত্তের সকল ব্যাস, এই যে ব্যাস কোথা থেকে হয়? এই যে কেন্দ্র দিয়ে যায়, যতগুলো ব্যাস হয় দেখো এই ছবিতেই আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে যতগুলো ব্যাস হয় কি হয়? সব কেন্দ্রবিন্দুগামী। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কেন্দ্র, হয়ে যাবে কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্রবিন্দুগামী। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ, দেখো বৃত্তাংশ যদি সমান হয়ে যায়, তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্যও কিন্তু সমান হয়ে যাবে, তাদের বৃত্তচাপ দুটোর দৈর্ঘ্যও কিন্তু সমান হয়ে যাবে, তাই না? তারপরে কোশ্চেনটা দেখো, বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা, সব কিন্তু বৃত্তকলা কাকে বলে আমি কিন্তু বেসিক ভিডিওতে আলোচনা করেছি। বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি কিসের দ্বারা সীমাবদ্ধ বলো তো? এবং দুটি ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ। ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখবে, তা নাহলে কিন্তু এগুলো বুঝতে পারবে না। 7-এর দাগের কোশ্চেনটা দেখো, 7-এর দাগের কোশ্চেনটা বলছে বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক সরলরেখা অংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা এটা হয় বড়, ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা বড় হয়ে যায়। কেন বলো তো? ভাবো একটা বৃত্তের বাইরে একটা কোনো বিন্দু, এবার এর ভিতরে তো ব্যাসার্ধ মানে এতটা হবে, তাই না? ব্যাসার্ধ মানে এতটা। তা বৃত্তের বাইরে দেখো এইটার যা দৈর্ঘ্য, তুমি যদি কেন্দ্র থেকে বাইরের বিন্দুটার দৈর্ঘ্য যদি মাপো, তাহলে দেখো বৃত্তের ভিতরে যে ব্যাসার্ধ, বাইরের বিন্দুটার যে দাগটা আমরা টানলাম তার থেকে কি হয়ে যায়? বড় হয়ে যায় না? তার থেকে তো বড় হয়ে যায়। দেখো বলছে বৃত্তের বাইরের কোনো বিন্দু, বৃত্তের বাইরে এই একটা আমি বিন্দু নিয়েছি, হ্যাঁ, বৃত্তের বাইরে আমি ধরো একটা পি বিন্দু নিয়েছি। বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্যে ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের দৈর্ঘ্য অপেক্ষা এটার দৈর্ঘ্য কি? বড় হয়ে যায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বড়। তারপরে দেখো আমরা এই যে 3-এর দাগের কোশ্চেনটা কিন্তু বেসিক ভিডিওতেও করা আছে, তোমরা যেসব ছবিগুলো আঁকতে হবে, জ্যায়ের ছবি, ব্যাসার্ধের ছবি দেখে নিও। দেখো সত্য মিথ্যাগুলো বলে দিচ্ছি। বলছে বৃত্ত একটি সামান্তরিক চিত্র, এটা অবশ্যই সঠিক অ্যান্সার। বৃত্তটা একটা সামান্তরিক চিত্র। বৃত্তাংশ একটি
সমতলিক ক্ষেত্র, বৃত্তাংশ একটি সমতলিক ক্ষেত্র, এটাও সঠিক। তারপরে দেখো 3 নাম্বারটা বলছে যে বৃত্তকলা একটি সমতলিক ক্ষেত্র, এটাও সঠিক। জ্যা একটি সরল রেখা, হ্যাঁ জ্যা তো একটা সরল রেখা, এই যে একটা বৃত্ত, এই যে বৃত্তের এইগুলো জ্যা হয়, তো এই যে এটা জ্যা, এদিক থেকেও টানতে পারো, এটাও জ্যা এটাও জ্যা, তাহলে এগুলো কি সব, এগুলো সবই কিন্তু সরল রেখা। তারপর দেখো চাপ একটি সরল রেখা, এটা কিন্তু ভুল, কারণ এই দেখো একটা বৃত্ত, একটা বৃত্তের চাপ তুমি কতটা ধরতে পারো, এখান থেকে এই যে এই একটা চাপ, আমি সাপোজ এটা ধরতে পারি, হ্যাঁ শেড দিয়ে দিচ্ছি, তাহলে এটা কি একটা সরল রেখা হচ্ছে, এটা কিন্তু একটা সরল রেখা হচ্ছে না, তাহলে 4 নাম্বারটা ভুল। 6 দাগটা দেখো, একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা থাকে, একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা থাকে, এটা কিন্তু ভুল, কারণ একটা বৃত্তে ধরো তুমি এই একটা বৃত্ত, এখানে জ্যা ধরো এইটা নিয়ে নিলে, তাই না, এই দৈর্ঘ্যের যা, এবার যদি এখানে নাও, এদের দৈর্ঘ্যটা এক হলো, প্রথম আর এটার দৈর্ঘ্য কি এক হবে, হবে না কিন্তু, এই জন্য এই যে বলছে একই দৈর্ঘ্য, এটা কিন্তু ভুল, ঠিক আছে, আলাদা আলাদা দৈর্ঘ্য হয়ে যায়। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, এটাও কিন্তু ভুল, কেন বলো তো, তুমি দেখো কম্পাসটাই এই কেন্দ্রে বসিয়ে একটা বৃত্ত আঁকতে পারো, আবার কম্পাসের সাইজটা বাড়িয়ে দাও তো, কম্পাসের সাইজটা বাড়িয়ে দিলে দেখবে এই কেন্দ্রে বসে আবার একটা বৃত্ত আঁকতে পারবে না, তার এই কেন্দ্রে বসে আবার কম্পাসটা তুমি সাইজে বড় করে নিচ্ছ, তাহলে পেন্সিল দিয়ে দেখো আবার একটা আঁকতে পারবে, তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই যে একটি বৃত্ত আঁকা সম্ভব নয়, অসংখ্য বৃত্ত আঁকা সম্ভব, কম্পাসটার সাহায্যে, বুঝতে পারছো তো, আমি যদি এখানে ধরো এই যে কম্পাসটা বসাই, একটা ছোট মাপ নিয়েছি, তাহলে প্রথম আমরা এইটুকুন আঁকতে পারি, আবার এখানে বসিয়েছি, তুমি যদি পেন্সিল কম্পাসটা বড় সাইজ করে নাও, আবার দেখবে একটাই কেন্দ্র করে আবার একটা আঁকতে পারছো, এরকম অসংখ্য আঁকতে পারো, তাহলে এটা ভুল। দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, এটা ঠিক, দুটো একই রকম দেখতে বৃত্ত, দেখো দুটো, এটাও একটা বৃত্ত যার ব্যাসার্ধ হয়তো 5 সেমি, আবার এটাও একটা বৃত্ত নিয়েছো যার ব্যাসার্ধ 5 সেমি, তাই না, তাহলে দুটি সর্বসম একই দেখতে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে শর্ট কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখবে, আর অবশ্যই প্রথম ভিডিওটা কিন্তু আমাকে দেখবে, এই কোশ্চেনগুলো কিন্তু পাশে লিখে নিয়েছি, তোমরা খাতাতে দরকার হলে লিখে নেবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইগুলো পরীক্ষাতে কিন্তু আসবে। নেক্সট ভিডিওতে আমরা সরাসরি এবার উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। দেখো এবার তোমাদের পরীক্ষাতে যেসব উপপাদ্যগুলো আসতে পারে, উপপাদ্য নাম্বার 32, এবং এখান থেকে একটা প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রয়োগ পরীক্ষাতে 3 নম্বরের আসে, প্রয়োগ নাম্বার 10, উপপাদ্য 33, দেখো উপপাদ্য 32 আর 33টা একদম সেম, একটা বুঝলেই তুমি অন্যটা আবার বুঝতে পেরে যাবে, তারপরে একটা প্রয়োগ, ব্যাস এখান থেকে এই তিনটেই করতে হবে, উপপাদ্য 32, উপপাদ্য 32, উপপাদ্য 33, এবং একটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগ, পরীক্ষাতে মাধ্যমিকে অনেকবার এসছে, প্রয়োগ নাম্বার 10। তোমরা অবশ্যই প্রথম ভিডিওটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে, নেক্সট ভিডিও থেকে আমরা উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব।